প্রায় ১.৫ বছর ধরে কারাবন্দী দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও এমডি মোজাম্মেল বাবু, সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ এবং ব্রিটিশ প্রতিনিধি ফারজানা রূপা সবাই আগে আটক হয়েছেন, পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দীর্ঘদিন বিনা বেচরে তাদের বন্দী রেখেছে অন্তর্বর্তী সরকার, অথচ আইন অনুযায়ী এসব আসামির জামিন পাওয়ার কথা। কিন্তু জামিন পাওয়া তো দূরের কথা, কৌশলে শুনানি আটকে রাখা হয়েছিল। এমনকি দীর্ঘদিন তাদের সশরীরে আদালতে উপস্থাপন পর্যন্ত করা হয়নি। বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি হস্তক্ষেপ করায় এসব সাংবাদিকরা আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমানে ডক্টর ইউনূস সরকারের বিদায় হয়েছে। নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে বলেছেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। তাহলে কারাবন্দী সাংবাদিকরা কি এখন ন্যায় বিচার পাবেন? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ মাহমুদ এবং দ্য sun24.com এর সম্পাদক এইচ.এন.এল লিলিন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে সিনিয়র সাংবাদিক আশরাফ মাহমুদ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করেছেন। তিনি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে কাজ করেছেন। আর দ্য sun24.com এর সম্পাদক বাংলাদেশে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ফিনল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেখানে তিনি পিএইচডি করছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের তো সময় শেষ হলো, কিন্তু অনেক ঘটনা আছে। কিন্তু আমরা আজকে কথা বলবো শুধুমাত্র একটি বিষয় নিয়ে, কারণ অনেক বিষয় আলোচনা করলে সবগুলো কথা অনেক কথা বলা যাবে না। আমরা চারজন সাংবাদিক এই বিষয়ে কথা বলতে চাই যে আওয়ামী লীগ সরকারের সময় তাদেরকে বলা হতো যে ফ্যাসিবাদী দোসর হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়েছিল। আপনি জানেন যে একাত্তর টেলিভিশনের মালিক এমডি মোজাম্মেল বাবু, সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সবাইকে আটক রাখা হয়েছিল এবং আটকের পর মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং দীর্ঘদিন তারা কারাবন্দী আছেন এবং আইন অনুযায়ী তাদের আসলে জামিন পাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। তারা বাংলাদেশের এই যে আইন সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এটা কি আসলে রাষ্ট্রের ব্যর্থতা ছিল? বিশেষ করে ডক্টর ইউনূস সরকার তো ন্যায় বিচারের কথা বলেছিলেন। তার সময়ে যে ঘটনাগুলো ঘটলো, তাকে এই ঘটনাগুলো আপনি কিভাবে দেখছেন? প্রথমে আশরাফ ভাইয়ের কাছ থেকে আপনার মূল্যায়ন জানতে চাইবো। আমি ব্যক্তিগতভাবে আগেও এগুলো নিয়ে কথা বলেছি। সত্যি কথা বলতে কি, যে চারজন সাংবাদিকের নাম আপনি বললেন এই অনুষ্ঠানে, আমি সত্যিকার অর্থে তাদেরকে সাংবাদিক হিসেবে মনে করি। তারা ছিল একটা দলের লেজুর ভিত্তি করতো আর কি। তার কারণ যে পর্যায়ে তারা শেখ হাসিনাকে আমি নিজের কানে শোনায় আর কি, যে তোষামত করতে দেখেছি প্রেস কনফারেন্সে, এবং আমার লজ্জাই লাগতো যে এরা সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করে কিভাবে। এই ধরনের কথাবার্তা তো কোনো সাংবাদিকের মুখে শোভা পায়। তো যা হোক, সেটা পরের কথা, সেটা তো আমরা সবাই জানি এবং আমরা দেখেছিও সেই সময়। এবং শেখ হাসিনার যে এই অবস্থা, এটার জন্য তারা অনেক অংশে দায়ী। তারা শেখ হাসিনাকে ঠিক মতো প্রশ্নগুলা আসল যে প্রশ্নগুলো সেগুলো করেনি, না করে তোষামত করেছে। তবে আমি সেই সঙ্গে একই কথা বলবো, তাদের যে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এটা হাস্যকর। এটা তো তারা তো নিশ্চয়ই ওখানে কোনো হত্যাতে অংশগ্রহণ করে না, এটা তো আমরা সবাই জানি। পরে আমি যখন এটা দিয়ে খোঁজ খবর নিলাম যে তারা প্রত্যেকটা ব্যাপারে, যেমন সালমান রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে, রাশেদ খান মেননের, হাসানুল্লাহ কিন্তু, পরে আমি যেটা আইনি ভাষায় যেটা বুঝলাম, তাদেরকে বলা হয়েছে যে হত্যা মামলায় গ্রেপ্তার না দেখালে তাদেরকে জামিন দিয়ে দিত এবং কোর্টে আদালতে গেলে এটা টিকতো না। তার ফলে তারা এবং এই সরকার চায় নাই যে তারা জামিনটা পাক। এখন আপনি যদি এটা শুনে থাকেন যে ওই মাজদার হোসেন যেটা বলেছে যে আসিফ নজরুল এটা সরাসরি হস্তক্ষেপ করেছে, এটাতে আমি বিস্মিত হইনি। এটা হওয়ারই কথা ছিল, তার কারণ তাদের টার্গেট ছিল এদেরকে আটক রাখা যে কোনো ভাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ইউনূস সাহেব বা তার সময়কালে এরা ছাড়াও ধরেন প্রথমে তিনি এসে বললেন কি যে আপনারা এখন মন খুলে আমাদের সমালোচনা করবেন, হ্যাঁ, আমরা তো সমালোচনায় শুনতে চাই। তো এখন আপনি মঞ্জুর আলম পান্না এবং আনিস আলমকে তাহলে আপনি কেন আটকাবেন? তারা কি করেছে? তারা তো কোনো সন্ত্রাসী, আর মামলাটি হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী মামলা। এটাও একটা, তার এটা প্রতিহিংসামূলক যে
যেহেতু আনিস আলমগীর বলেছে যে আপনি যে 32 নাম্বার ভাঙ্গাতে নিযুক্ত ছিলেন, তো স্বাভাবিকভাবে ওখানে যারা সংক্ষুব্ধ হয়েছে তারাও এক সময় হয়তো আপনার বাড়িতে আক্রমণ করতে পারে, অথবা গ্রামীণ ব্যাংকের কোনো প্রতিষ্ঠান। এটা খুব ভ্যালিড, আমি নিজেও তো একই কথা বলছি। তো প্রথম কথা হলো যে আমাদের যে জিনিসটা ফোকাস করা উচিত, যে সাংবাদিকরা নিগৃহীত হোক, এটা আমরা কোনোভাবেই চাই না। তারা যদি সত্যিকার অর্থে কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে, সেটাতে আপনি মানে শাস্তি দেন বা তাদের গ্রেপ্তার করেন। তাছাড়া আপনি তাদেরকে, প্রেস কাউন্সিল আছে, নানান রকমের মানে ব্যবস্থা আছে সাংবাদিকদের। আহ, আপনি যদি সংক্ষুব্ধ হন বা আপনি যদি অ্যাগ্রিড হন, তো সেটাতে প্রতিকার চাওয়া হয়। তো আপনি সেটা না করে আপনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনি তাদেরকে জেলে রাখবেন দিনের পর দিন, এটা তো সম্ভব না। এখন যে মানে কি বলে, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, শাকিল বা ফারজানার কথা, এদের মানে একমাত্র মোজাম্মেল বাবু ছাড়া তারা অন্যান্য সবাই আমার পরিচিত। তো এদেরকে আটক রাখার তো এখনো পর্যন্ত আটক রাখার আমি তো কোনো মানে কারণ দেখি না। তাদেরকে মামলা দিয়ে বলেন, এবং ঠিক আছে, তারা যদি হত্যা মামলায় তাদের সংশ্লিষ্টতা পান, সেটা কোর্টে হাজির করে তাদের শুনানি হোক, সেখানে বলার কথা সেখানে বলেন। আর আমি তো ইমিডিয়েটলি বলবো এই সরকারের কাছে, মানে নতুন বিএনপি যে তারেক রহমানের সরকারের সাথে, তাদের কিন্তু ইমিডিয়েটলি কোন রকম কোনো কথা না বলে আনিস আলমগীরকে মুক্তি দেওয়া। এছাড়াও অন্য যে সমস্ত সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, যেমন কয়েকদিন আগেই, কয়েকদিন না, গতকালকেই দেখলাম যে এখন টেলিভিশনের 4 জনকে আপনি চাকরিচ্যুত করেছেন। তারপরে বিএসএস এর মানে আগের সরকারের আমলের নিয়োগ দেওয়া এমডি কে মব করে সেখান থেকে। তো এগুলো তো ভালো নজির না। তো আপনারা যখন বললেন যে আমরা আইনের শাসনে বিশ্বাস করি, তাহলে আপনাদেরকে এমন কাজ করতে হবে যাতে করে মানুষ আপনাদের কথায় বিশ্বাস করে। আপনারা মুখে বলবেন আইনের শাসন, আর কাজ করবেন সমস্ত আইন বিরোধী কাজ, এগুলো তো অ্যাকসেপ্টেড। ভাই, এই প্রসঙ্গে একটু আসবো। যেহেতু এই সরকার কেবল গঠিত হয়েছে, আসলে কেউ দায়িত্ব পেলে তাদেরকে আসলে সময় দেওয়া দরকার। এখনই আসলে সমালোচনার পর্যায়ে আসেনি, আমাদের দেখার অবশ্যই আছে। কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তরে আপনি শুরুতেই বলেছিলেন যে 4 সাংবাদিক কেনা এবং তারা তোষামোদ করেছে, এই ধরনের আপনি একটা মন্তব্য করেছেন। আমি যদি দু একটি ঘটনা আপনাকে উদাহরণ দিয়ে বলি, যে যদি 71 টেলিভিশনের কথা বলি, আপনি বলছিলেন যে শাকিল আহমেদ আপনার পরিচিত। 71 টেলিভিশনে কিন্তু বলা হতো যে এই আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিস্টের দোসর বলা হতো। কিন্তু আমি যদি মোটা দাগে দুই একটি ঘটনা আপনাকে যদি সামনে তুলে ধরি, যে আপনার মনে আছে হয়তো 2013 সালে 11ই মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সরকারের সময় পুলিশ অভিযান চালিয়েছিল, রাতভর অভিযান চালিয়েছিল। বাংলাদেশের কোনো গণমাধ্যম সেটি প্রচার করতে সাহস পায়নি। একমাত্র 71 টেলিভিশন সেই সময় পুরো ঘটনাটি লাইভ দেখিয়েছিল, অনেক চাপ সহ্য করে। আরেকটি ঘটনা যদি বলি, আপনার 2014 সালের 25শে অক্টোবর জামাত ইসলামের আমির গোলাম আজমের জানাজার কিন্তু সরাসরি সম্প্রচার করেছিল 71 টেলিভিশনে। 71 টেলিভিশনের এই মানে যদি টেলিভিশন কথা বলি, সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সংবাদে দালালিপনা সুযোগ আপনি কম দেখতে পাবেন। ব্যক্তিগতভাবে কেউ কারো যদি ধরেন, আমি যদি আপনার কোনো কাজে প্রশংসা করি, সেটি আসলে আমার অপরাধ হবে কিনা সেই প্রশ্ন রাখবো। এইখান বিশেষ করে আশরাফ ভাইয়ের এই প্রশ্ন থেকে আমি লেনিন ভাইয়ের প্রশ্ন উত্তর মূল্যায়ন জানতে চাইবো, যে উনি বলছিলেন যে তোষামোদগিরি করেছে, এটি একটু অন্যায় হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার 4 সাংবাদিককে বিনা বিচারে আটক রেখেছে। সেই বিষয় নিয়ে এবার আপনার মূল্যায়ন জানতে চাইবো, এথান লেনিন। ধন্যবাদ বিপ্লব ভাই। বেসিক্যালি আমি যেটা বুঝি, বাংলাদেশের সাংবাদিকতা আসলে কোন পর্যায়ে আছে, আপনি যদি সেভাবে দেখেন যে আমাদের দেশের পত্রিকাগুলো বা আমাদের সাংবাদিকরা নিজেদের মধ্যেই কিন্তু এক একটা পক্ষ অবলম্বন করে। তাদের নিজস্ব ইউনিয়ন আছে, কোনোটা বিএনপি পন্থী ইউনিয়ন, কোনোটা জামাতপন্থী ইউনিয়ন বা আওয়ামী লীগ পন্থী ইউনিয়ন, এই ধরনের নানা ধরনের আছে। সো আশরাফ ভাই যেটা বললেন যে ওরা যে জার্নালিস্ট কিনা, সেই জায়গায় ওনার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, থাকতে পারে, কারণ প্রত্যেকের একটা আদর্শিক জায়গা আছে। আমার একটা আদর্শিক জায়গা আছে পার্সোনাল জায়গা থেকে। এখন যখন আপনি এটাকে প্রকট আকার ধারণ করে আপনি যখন প্রকাশ্যভাবে কাউকে সমালোচনা করছেন বা কারো পক্ষে পারপাস সার্ভ করছেন, তখন আপনাকে সেটা জার্নালিজম বলা যাবে কিনা, সেই
বিতর্কে আমরা আসতে পারি। এখন আপনি আসেন হলো এই চারজন সাংবাদিকের কথা। তারা তারা কি তাদের রাইটস, তাদের তাদের যেই মানুষ হিসাবে তাদের যে হিউম্যান রাইটস, সেটা কি আমরা ভায়োলেট করেছি কিনা? প্রথমত বাংলাদেশে আইন বাদ দেন, আপনি চলে যান জাতিসংঘের কিছু সনদে আমরা স্বাক্ষর করেছিলাম। আমরা যদি আপনার ইউনিভার্সাল ডিক্লারেশন যেটা ছিল, সেখানে আমরা 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 স্বাক্ষর করা, সেই জায়গায় হিসেবেও যদি আপনি দেখেন যে আপনার হিউম্যান রাইটস বা আরবিট্রারি আপনার ডিটেনশন, সেগুলা সেগুলা কিভাবে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয় আছে। যে আমরা কথা বলছি একজন সাংবাদিক হিসেবে, কিন্তু সাংবাদিক তো মানুষ, তার হিউম্যান রাইটস ভায়োলেট যদি হয় সেটাও আমাদের দেখতে হবে। এই এই আমি ফারজানা রূপাকে চিনি, আমি শাকিল ভাইকে চিনি, তাদের একটা বাচ্চা আছে, আমি যতটুকু জানি। আমার যদি আমি হয়তো একটা ছোট দেশে থাকি, ফিনল্যান্ডে থাকি, ভাই আপনাকে একটা জিনিস ধরে রাখি যে একটি আপনার উত্তর দিতে সুবিধা হবে, অথবা আপনি যখন গণমাধ্যমের চেয়ার দখল প্রতিযোগিতা শুরু হয়েছিল, তখন কিন্তু আপনার পত্রিকায় প্রথম 4 সাংবাদিকদের নিয়ে আপনি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সাংবাদিকরা বিনা বিচারে বন্দী রেখে যে ইউনূস সরকার আসলে কি বার্তা দিয়েছিল সেটি কিন্তু আপনি ওই সময় প্রকাশ করেছিলেন, এবং আপনি অনেকগুলো স্টোরি করেছিলেন। হ্যাঁ, আপনি সেই তথ্যগুলো দিতে আমাদের এই গল্পের মাধ্যমে শেয়ার করেন। সেই জায়গাটাতে যদি যাই, আমি যদি আবার ফ্ল্যাশব্যাকে চলে যাই, তাহলে আপনি দেখেন সেই সময়টাতে আমরা কেন সেই সংবাদগুলো ছাপতে হয়েছে আমাদেরকে। কারণ বাংলাদেশে, আরশাদ ভাইয়ের কাছে আবারও ফিরে আসি, আরশাদ ভাইয়ের কথাটাতে, বাংলাদেশে কি লাস্ট 18 মান্থস জার্নালিজম হয়েছে, বা তারা কি স্বাধীন ছিল? যদি স্বাধীন না থাকে তাহলে তো আপনার বলতে হয় যে তারা এতদিন পারপাস সার্ভ করেছে। ইন দ্যাট সেন্স আপনি কি তাদেরকে সাংবাদিক বলবেন কিনা? এই লোকগুলা যারা এই পর্যন্ত আমরা দেখলাম যে কি সময় টেলিভিশনের চেয়ার দখল হয়ে যাচ্ছে, জনকণ্ঠের কোথাকার কোন আপনার সাব এডিটর ছিল, সে নাকি কোনো একটা হাউসের, সে গিয়ে হয়ে যাচ্ছে হলো আপনার প্ল্যানিং এডিটর অর সামথিং লাইক দিস। তো এই ধরনের হয়ে যাচ্ছে। আপনার 71 টেলিভিশন তো দখল হয়ে গেছে মোর অর লেস। আপনি অন্যান্য হাউসের দিকে যদি তাকান, আমি আরো কয়েকটা হাউসের নাম বলতে পারবো, বলা উচিত কিনা জানি না। তো ওদের ওদের তো আপনার চেয়ার দখল হয়ে যাচ্ছে, তখন তাহলে যারা চেয়ার গুলোতে বসলো তারা কি জার্নালিস্ট কিনা? আপনার সেই জায়গাটাতেও প্রশ্ন করতে হবে। এটা একটা ভ্যালিড প্রশ্ন। তো আমরা শুধুমাত্র মোজাম্মেল বাবু, হ্যাঁ উনি 71-এর পক্ষের মানুষ, উনি যথেষ্ট বোল্ডলি কিছু কিছু বিষয়ে আমরা আসলে রাগঢাক না রেখেই কথা বলি। 71 বিষয়ে কোনো রাগঢাকের বিষয় না এটা। 71 ধারণ করা, যেমন আমি মোজাম্মেল হকের যেই আপনার কি বলে 71 টেলিভিশনে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযুদ্ধ প্রশ্নে তারা নিরপেক্ষ না, এক পক্ষ। জার্নালিজম আপনার আপনি নিরপেক্ষ বলতে তো কোনো শব্দ নাই আসলে। আমরা কোনো না কোনো ভাবে কারো দিকে আমাদের সংবাদ যাবে, চোরের পক্ষে যাবে, কখনো চোরের বিপক্ষে যাবে। আমরা নিউট্রাল না। যারা বলে যে আমরা নিরপেক্ষ, সেটা আসলে সত্য না। সেই জায়গায় মোজাম্মেল বাবুদের যেই পত্রিকার যেই পলিসি ছিল, সেটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছিল, 71-এর চেতনা কেন্দ্রিক ছিল। তো সেই জায়গায় সে যদি কোনোভাবে কারো পারপাস সার্ভ করে থাকে, তাহলে আমি বলবো যে ওনারা পারপাস সার্ভ করেছেন 71-এর মুক্তিযুদ্ধের। আর লাস্ট 18 মান্থে আপনি দেখবেন যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেছেন বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন বিগত সময়ে, তাদেরকেই কিন্তু নানাভাবে হ্যারেস করা হয়েছে। এটা নট নেসেসারিলি অনলি দোজ 4 পিপল, আপনার এর বাইরেও তো অনেকে আছে যারা, এই যে আপনি ইসের পান্নার কথা বললেন, ভদ্রলোককে অ্যারেস্ট করা হলো, আমাদের আনিস আলমগীর ভাইকে অ্যারেস্ট করা হলো। কেন করা হলো? কারণ তাদের রং আপনি দেখতে পাচ্ছেন, তারা ব্লু নাকি তারা রেড নাকি হোয়াইট আপনি বলতে পাচ্ছেন। রাজনৈতিক দলাদলি বাদ দেই, যদি এইভাবেও কথা বলেন, তাহলে দেখেন দ্যাট মিনস হলো আপনাকে একটা না একটা পক্ষে আপনি যেতে হচ্ছে। আপনি পক্ষে আপনি যদি নাও থাকেন, যেমন আরশাদ ভাইকে আমি যদি এখন বলি যে না আরশাদ ভাই আপনি তো বিএনপি পন্থী, হ্যাঁ আপনাকে এই জন্য কোনো সমস্যা করছে না, আপনি অনেক সিনিয়র জার্নালিস্ট আমরা জানি, কিন্তু আপনাকে যদি এখন রং মাখিয়ে দেই এবং আওয়ামী লীগ সরকার এসে বলল
যে আরশাদ মাহমুদ একজন বিএনপি পন্থী জার্নালিস্ট, ওনাকে অ্যারেস্ট করো, হতে পারে। তো তো এইটা হলো আমরা রং মাখাই দিই নানাভাবে। ট্যাগিং এর, শুধু ট্যাগিং আপনার পার্সন টু মানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নাই, ট্যাগিং আপনার আমাদের মোটা দাগে সব জায়গায়, জার্নালিজমেও আপনার এই ট্যাগিংটা আছে। যে কালকে বিপ্লব ভাইকে আমি একটা ট্যাগিং দিয়ে দিলাম, আমাকে একটা ট্যাগিং দিয়ে দিলাম, এইটা হলো আমরা নিজেরাই করি। আমার কাছে যেটা যেটা মনে হয়েছে যে ওভারঅল আমরা হিউম্যান রাইটস ভায়োলেট করছি নানাভাবে। আপনি আপনি দেখেন যে এই 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 মানুষগুলোর কি জামিন পাওয়ার, জামিন অযোগ্য অপরাধ করেছেন, আমি ধরে নিলাম যে তারা সবাই অপরাধী, তাদের কি নন বেইলেবল তারা চার্জে আছে কিনা? সবগুলা যতগুলা চার্জ আনা হয়েছে তাদের বিরুদ্ধে প্রত্যেকটা চার্জ বেইলেবল, কিন্তু আপনি 18 মাস তাদেরকে অধিকার থেকে আপনি বঞ্চিত করেছেন। আপনি চোর বের হয়ে যাচ্ছে, শীর্ষ সন্ত্রাসী বের হয়ে যাচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং ফাঁসির দণ্ডে দণ্ডিত ব্যক্তিও বের হয়ে যাচ্ছেন, তার সমস্যা হচ্ছে না জামিন দিতে। কিন্তু আপনি এদেরকে আপনার শ্যামল দত্ত বা মোজাম্মেল বাবু বা ফারজানা রূপা বা শাকিল আহমেদদেরকে আপনারা জামিন দিতে পারছেন না কোনো এক কারণে। সেই জায়গায় আপনার কোশ্চেন অবশ্যই অ্যারেজ করা উচিত যে আমরা আসলে অধিকারের জায়গায়, আমরা দেশের আদালত তো আছেই, আমরা জাতিসংঘের যে সনদে আমরা স্বাক্ষর করে এসেছিলাম আপনার ইউনিভার্সাল ডিক্লারেশনে, সেইটাও আমরা মানছি কিনা, বা আমরা কি আপনার যদি ICCPR যেটা বলে আরেকটা, সেখানেও বাংলাদেশ সেইখানেও যুক্ত, সেটাও আমরা মানছি কিনা। আরবিট্রারি ডিটেনশনের কথা যদি আপনি বলেন, সেইটা তো আপনি কিভাবে করছেন? তো ওভারঅল আমরা আসলে আমরা আইনের প্রতি, আইনের শাসন কিভাবে ভায়োলেট হচ্ছে সেইটা আমরা দেখছি না, দেখছি হলো মানুষটা কোন দল করছেন, মানুষটার আইডিওলজিটা কোন দিকে। সো এটা একটা আসাদ ভাই বা বিপ্লব ভাই, এটা একটা বড় প্রবলেম আমার কাছে মনে হয়। আমরা এখানে ফিনল্যান্ডেও যদি দেখেন সাংবাদিকতা হয়, এবং সেই ক্ষেত্রে সাংবাদিকদেরকে নানা ধরনের নিয়ম নীতির মধ্যে থাকতে হয়। কেউ যে আপনার এমন না যে কোনো দলের, বা আমি এই পর্যন্ত দেখি না যে উমুকে অমুক দল আরেকজন অমুক দলের, এই ধরনের জার্নালিস্ট আমরা দেখি নাই। কিন্তু কেন আমরা বাংলাদেশে দেখছি? কারণ আমাদের তো গোড়ায় প্রবলেম। আমাদের প্রবলেমটা হলো আপনি প্রথমে ডিভাইডেড করে ফেলছেন, ইউনিয়ন ভিত্তিক ডিভাইডেশন। তো এইগুলা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে আমার একটু, আমি কিছু বলবো বিপ্লব এখন? জি প্লিজ প্লিজ ভাই বলেন না প্লিজ। যে কথাটা বললো সেটার প্রথম কথা হলো যে 71 নিয়ে কোন রকম কোনো কনফিউশন থাকার কোনো কারণ নাই। 71 না থাকলে আমরা কেউ থাকি না, পরিষ্কার কথায়। এখানে কোনো ইফ বা বাট নাই। কিন্তু মানে 71 নিয়ে মানুষের পরের দিকে যে 71 মানি না, এটা হয়েছে অনেকটা এই কারণেই, এই যারা তৎকালীন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বা পরে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে, তারা এমন সমস্ত বাড়াবাড়ি করেছে, মানে তাদের কারণে মানুষজন বিরক্ত হয়ে গেছে যে কি মুক্তিযুদ্ধের নাম করে তো সব লুটপাট করতে আসছে। তো সেই ক্ষেত্রে তখন থেকেই এই মানে 71 মুক্তিযুদ্ধ নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে এরা তো খালি লুটপাটই করে, মানুষের জন্য কোনো কাজ করে। তো এই কথাটা আমি এই জন্য বলে রাখলাম, সেগুলো রেকর্ডে থাকা দরকার যে মানুষ, আপনি ইয়েতে থাকে, ইউরোপে থাকে, ইউরোপে দেখেন পৃথিবীর সব জায়গাতে এখানে একটা রাইট উইং সার্জ হচ্ছে সব জায়গাতেই। হ্যাঁ, এটার একমাত্র কারণ হলো কি, যে ট্রেডিশনাল পলিটিক্স যারা করে বা গণতন্ত্রের কথা বলে, তারা অ্যাকচুয়ালি কেউ সাধারণ মানুষের কথা কেউ ভাবে না ভেবে নিজেদের স্বার্থ মানে উদ্ধার করে, নিজের গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে, নিজের পরিবারের স্বার্থ রক্ষা করে, যার জন্য মানুষজন খেপে যে বলতে হলে ডোনাল্ড ট্রাম্পের মতো লোক আমেরিকাতে কিভাবে প্রেসিডেন্ট হবে। মানে আমি দীর্ঘদিন আমি আমেরিকান ভোটার ছিলাম, আমি তো কল্পনা করতে পারি নাই যে পাবলিকলি মানে তার নামই হলো কনম্যান, মানে সারা জীবন 2 নাম্বারই ব্যবসা করেছে, এটার ইংরেজিতে বলে কনম্যান। হ্যাঁ,
তো এই লোকটা কি করে ওই পর্যন্ত চলে গেল? তার কারণ সাধারণ ভোটাররা চিন্তা করলো যে এই তথাকথিত ডেমোক্র্যাট বা রিপাবলিকান এরা খালি নিজের স্বার্থ দেখে, এরা আমাদের কথা ভাবে না। এই জন্য মানুষজন সব দল বেঁধে তাদের তাকে ভোট দিল। ইউরোপেও একই অবস্থা, মানে যেখানে রাইট উইং যে সার্চটা হচ্ছে, এটার বাংলাদেশেও কিন্তু তার থেকে বাইরে না। বাংলাদেশে যারা গত 54 বছর ক্ষমতাসীন ছিল, তারা সত্যিকার অর্থে জনগণের কল্যাণের কথা কেউ ভাবে না। ভাবার কারণেই এখন ওই যে যেহেতু লুটপাট হচ্ছে, তো লুটপাটের এই ভাগ বাটোয়ারা, মানে হালুয়া রুটি রুজি কিভাবে করব, তাহলে আমি একটু সাংবাদিকতা হইলে আমি ওই মানে পাওয়ারফুল লোকজনের আশেপাশে যেতে পারবো। আমি তো কোনো লেখাপড়া জানি না, আমার আমার মানে ওইরকম কোনো ট্রেনিংই নাই, ফলে আমি একটা সাংবাদিক ইউনিয়নের নেতা হব। নেতা হলে কি হবে, আমি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো, ওখানে দাওয়াত পাবো, তারপরে আমাকে বলবো যে আমাকে প্রধানমন্ত্রী আপনার জন্য এরকম সার্ভিস দিলাম, আমাকে এখন আপনি বিদেশে নিয়ে যান, আমাকে আপনি প্রেস মিনিস্টার বানান, আপনি আমাকে প্রেস সেক্রেটারি বানান। এই করতে যে যেটা হলো, সাংবাদিকতার মধ্যে যে আদর্শ বা যে মূল নীতি যেগুলা, যে আমরা সাধারণ মানুষের কল্যাণে তাদের সাধারণ মানুষের ইন্টারেস্টকে আমরা প্রমোট করবো। সাংবাদিকতার দুইটা কাজ, 1 নম্বর হলো ওইটা সাধারণ মানুষের ইন্টারেস্ট প্রমোট করা, আর 2 নম্বর ক্ষমতাকে প্রশ্ন করা। তার কারণ ক্ষমতার অপব্যবহার সারা পৃথিবী ব্যাপী হয়। এই সাংবাদিকতার কারণে বা সাংবাদিকদের কারণে এই মোটামুটি এই অপব্যবহারকারীদের একটুখানি কন্ট্রোলে রাখা যায়। হ্যাঁ, যে আপনি এই কাজটা কেন করতেছেন। আমি জানি না, আমি গত 3-4 দিন ধরে লিখতেছি, মানে আমার অভিজ্ঞতা যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে আমার ইন্টারাকশনটা কি হয়েছিল, এই কথাগুলোই আমি বলার চেষ্টা করি। তো সেখানে ওই একই কথা দেখতাম যে সবাই ওই তাকে তোয়াজ করতেছে, বা অথবা জানতেছে যে এই জিনিসটা সে অন্যায় করছে, কিন্তু সে বলবে না, সে চুপ করে বসে আছে। বলতে 1-2 নম্বর যে আমার যে যাদের চাকরি করে, মানে সে তো আর নিজের মালিক না, পত্রিকার মালিক না বা টিভি চ্যানেলের মালিক না, এরা হয়েছে আর এক দুর্বৃত্ত। এই মালিকগুলা এরা অবৈধভাবে সমস্ত সম্পদ অর্জন করেছে, এবং এগুলোকে রক্ষা করার জন্য এই সংবাদ মাধ্যম, টিভি বা পত্রিকা বের করেছে। করে এখন ওই যে প্রায় আমি একটা কথা বলি যে আগে যারা মানে লুটপাট করে বড় লোক হয়েছে বা জমিদার হয়েছে, মানে জমি দখল টখল করে, ওরা বাড়িতে কুকুর রাখতো কেন, যে অবাঞ্ছিত বা কেউ এসে যেন হামলা টামলা না। এখন সেই কুকুরের জায়গায় এরা সাংবাদিক রাখে, এবং তাদের পক্ষে কথা বলে। মানে আমি আমার কাছে এত কষ্ট পাই। আমি লেনিন এবং বিপ্লব দুইজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং অনুস্প্রতি, সেই জন্য আমি কথাটা বলছি যে সাংবাদিকতায় যদি কেউ আসে, তাহলে এইটা যদি হয় যে আমি এইটাকে ভাঙিয়ে আমি নিজের ধান্দা করবো বা স্বাস্থ্য সৃষ্টি করবো, তাহলে এই প্রফেশন আপনাদের জন্য না, আপনারা অন্য কোনো কিছু করেন। আর যদি এখানে যদি আসতে চান, তাহলে অ্যাটলিস্ট হ্যাঁ আপনাদের নিজে, আমি যেটা বলতে যে আপনারা পত্রিকার মালিক, কিন্তু আপনারা নিজের বাউন্ডারির বাইরে যে তাদেরকে তোষামত করবেন, আর ক্ষমতাকে আপনি কোনো প্রশ্ন করবেন না, আর বলবেন যে আপনি যা কিছু করতেছেন সবকিছু ঠিক আছে। এই মোজাম্মেল বাবুকে আমি নিজের কানে শুনেছি, সে শেখ হাসিনা প্রেস কনফারেন্সে বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাদের কোনো প্রধানমন্ত্রী আর নাই, আপনি তো এখন আন্তর্জাতিক প্রধানমন্ত্রী, আপনাকে তো আমরা আর পাবো না। তো আমার না বমি আসতেছিল এটা শুনে, যে একটা প্রেস কনফারেন্সে যখন একটা সরকার প্রধানকে আপনি সামনাসামনি পান, তখন তো আপনি জনগণের সাথে কথা বলবেন, আপনি সেখানে তোষামোদী শুরু করছেন। এই জন্যই আমি বললাম যে সাংবাদিক, এই যে এখন যে কথা লেনিনে একটু হয়েছে যে বিভিন্ন টিভি দখল হচ্ছে, পত্রিকা দখল হচ্ছে, ওই একই কারণ যে আমি কোন রকম এগুলো দখল করি, যদি আমি বর্তমান শাসক গোষ্ঠী যারা আছে তাদের কাছাকাছি যেতে পারবো, তাদের কাছাকাছি যে আমি প্রেস মিনিস্টার হতে পারবো, কিংবা আমি বিদেশে প্রধানমন্ত্রীর শপথসঙ্গী হতে পারবো কিনা, আমি প্লট পাবো কিনা। তো এত কথা, তারপরে ইদানিং কালে দেখতেছি মানে কি লজ্জার কথা। তাহলে আসলে আমি একটু ইন্টারাপ্ট করি, আমি আপনার কাছে একটা জানতে চাই, তাহলে আপনি এটা কিভাবে দেখবেন যে মাহফুজ আনাম বা মতিউর রহমান ভাইরা যা করছেন বিগত সময়ে বা গত 18 মাসে যা করেছেন, তা কি আপনার মোজাম্মেল বাবু বা ওই পর্যায়ের যাদেরকে আপনি ভাবছেন তাদের মতো কি আপনি তাদেরকে আপনি বলতে পারেন যে তারাও যে মতিউর রহমান এবং মাহফুজ আনাম মোজাম্মেল বাবুর থেকেও খারাপ কাজ করছে, কেমন?
খারাপ পোশাক এই জন্য যে আমি যে কথাটা বলছিলাম যে সাংবাদিকদের মূল কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা। তো আপনি গত 18 মাসে দেখেন তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানে তাকে প্রশ্ন করেছে কিনা মানে একটা কাজ, সে যে একের পর এক মানে এক্সিকিউটিভ অর্ডার নিজের মামলা প্রত্যাহার করতেছে, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কর মওকুফ করাচ্ছে, এগুলা কি প্রথম আলো, ডেইলি স্টার এগুলো লিখেছে যে আপনি তো এই কাজ করতে পারেন না, আপনি তো না, তারা বিচার বিভাগের তারা তো স্বাধীনতায় বিশ্বাস করেন, তো তারা তো আপনি বলেছে বিচার যে বিভাগকে বলি দেখি আপনি এই কাজগুলো কেন করবেন? এটা মাহফুজ আনাম মতিউর রহমান করেছে, এটা আমি তো দেখি নাই। হ্যাঁ, তো আমি তো মনে করি তারা এই তথাকথিত সুশীল সাংবাদিকতার আড়ালে তারা জঘন্যতম লেজুর বৃত্তি করেছে এই সরকারে, মানে গত সরকার। এটা তো খুব, এবং মানে সত্যি কথা বলতে কি তাদের পত্রিকায় যখন আগুন দিয়েছে আমি অনেককে উল্লাস করতে দেখেছি যে এদেরকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু আমি তো সেটার পক্ষে না। আমি প্রথম কথা হলো সাংবাদিক বা সংবাদ প্রতিষ্ঠান আক্রান্ত হোক, এটা তো দ্যাট ইজ দি লাস্ট থিং উই ওয়ান্ট। সাংবাদিকদের তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাদের বিবেক অনুযায়ী তারা কাজ করবে। আমরা তো এরকম একটা দেশেরই স্বপ্ন দেখেছিলাম যে যেখানে সুস্থ সাংবাদিকতা থাকবে, স্বাধীন সাংবাদিকতা, আর সেটাও আমার মনে হয় সম্ভব না যতদিন না এই দুর্বৃত্ত মানে মানে ব্যবসায়ী নামক এই সমস্ত দুর্বৃত্ত যতদিন এই মালিক থাকবে এগুলো, বিকজ প্রত্যেকের তো একটা ধান্দা আছে, সে ঋণ খেলাপি, সে টাকা পাচার করছে, তো এইটাতে কথা সামাল দিতে হবে। এই যে বসুন্ধরার কথাই বলি, তাদের বিরুদ্ধে খুনের মামলা, ধর্ষণের মামলা, অর্থ পাচার মামলা, জোর করে ব্যাংকের টাকা নেওয়ার মামলা, এতগুলো মামলা, দুদকের গ্রেপ্তারি পরোয়ানা জারি, তার তো কিছু হচ্ছে না। তার কারণ তার মিডিয়া হাউস আছে, ওইটা ওই 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 হচ্ছে তার রক্ষা কবচ। আমার কথা হলো যে মোহাম্মদ ইউনূস, আপনি যে আইনের শাসনের কথা বললেন আমাদেরকে, এত বড় বড় কথা, তো এরা গ্রেপ্তার হয় না কেন? আগে শুনতাম যে এরা গ্রেপ্তার হয় না কেন, এই হাসিনার সময় যে গণভবনে যে টাকা দিয়ে আসে, পরে শুনতেছিলাম যে যমুনাতে যে টাকা দিয়ে আসে, তো কথা তো একই হলো। ভাই আপনি যেহেতু ডক্টর ইউনূসের আইনের শাসনের কথা বলছিলেন, যে ডক্টর ইউনূস কিন্তু আপনার বিচার বিভাগের সংস্কার কমিশন করেছিলেন। সেখানকার একজন সদস্য, তিনি সাবেক জেল এবং দায়রা জজ, তার নাম হচ্ছেন মাজদার হোসেন। উনি বলেছেন যে বিচার বিভাগে ভয় রাজত্ব তৈরি করেছিল সাবেক আইনমন্ত্রী, আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং যে যারা যে সংস্কার যে কমিশন সব সুপারিশ দিয়েছে, কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই। কেউ যদি আইন অনুযায়ী যদি কোনো বিচারক বিচার করে বা কারো জামিন মঞ্জুর করে অথবা জামিনের শুনানি নেয়, তারপরের দিনে নাকি বিচারকের বেঞ্চ বাতিল হয়ে যায় এবং পরের দিনই তার ওই বিচারকের অন্য জায়গায় বদলি হয়ে যায়। এই যে একটা আইনের শাসনের নামে এই ধরনের অআইন কাজ করা হয়েছে ইউনূসের সময়, আসলে আমরা ধারণা করেছিলাম যে একটু ভালো পরিবর্তন আসবে। এই কারণেই বিশেষ করে সাংবাদিকদের, বিশেষ করে এই যে আমরা যে 4 জন সাংবাদিক নিয়ে আলোচনা করছি, কারণ আওয়ামী লীগ সরকারের সময় এই 4 জন সাংবাদিককে আওয়ামী লীগের নানানভাবে ট্যাগ দেওয়া হয়, কিন্তু তাদের আসলে সাংবাদিকদের হিসেবে অনেক 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 নজির আছে। কিন্তু এই সাংবাদিকদের আসলে একদম আইনের সুরক্ষা যেন না পায়, সেটি একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি হস্তক্ষেপ করেছে। এই ধরনের অভিযোগ কিন্তু করেছেন স্বয়ং মাজদার হোসেন, যিনি সংস্কার কমিশনের সদস্য। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমি এটা ব্যাপারটা খুবই পরিষ্কার। এই যে অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বে যারা আসছিলেন, তারা অ্যাকচুয়ালি দেশ চালাইতে আসে নাই, তারা আসছে লুটপাট করতে, কেমন, এবং নিজের সুযোগ সুবিধাগুলো দেখেন। তাহলে তারা তো একটা অল্প সময়ের জন্য আসছিল, সব যে মন্ত্রী পাড়ায় বড় বড় বাড়ি দখল করতে, তারপরে ফ্ল্যাগ আলার লিমুজিন গাড়ি। আমি বলেছিলাম যে আপনারা তো দেশের সেবা করার সুযোগ পেয়েছেন, আপনাদের প্রত্যেকের ঢাকায় বাড়ি আছে, নিজস্ব গাড়ি আছে, আপনারা যে এই সমস্ত মানে এত বড় বড় মন্ত্রী পাড়ায় থাকার দরকার কি ছিল? তখনই তো আপনাদের নিয়ে সন্দেহ হয়েছে মানুষের যে এরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতে আসছে। এখন আসিফ নজরুল যে কাজ করেছে বা বিচার বিভাগে যে সংস্কার, তো তারা করতে আসে নাই, নাহলে 18 মাসে একটা এই যে সংস্কারের নামে কি হয়েছে, ওই ফরেন সার্ভিস একাডেমিতে দিনের পর দিন মিটিং করো, ইন্টারকন্টিনেন্টাল থেকে খাবার আসতেছে, কোটি কোটি টাকা খরচা করছে এটার পিছনে, কিন্তু একটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এই সংস্কার কমিশনের প্রধানরা পাবলিকলি পরে বলছে যে আমাদেরকে তাহলে আপনি খাটালেন কেন? আপনাদের যদি এটার কোনো উদ্দেশ্য মানে এটার বাস্তবায়নের যদি কোনো পরিকল্পনা না থাকে, বা আপনি একটা তো মুখের কথা বলতেন আমাদেরকে, এই যে
স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে প্রধান ছিলেন তোফায়েল আহমেদ, বেচারা মারাই গেল, মানে 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 এমনি হয়তো নর্মাল ইয়েতে, বাট উনি আক্ষেপ করে বলেছিলেন যে আমরা এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, আমাদের তো কোনো মূল্য দিল না, আমাদের তাহলে দেশটা আগাবে কিভাবে? অ্যাকচুয়ালি দেশ যে কোথায় যাবে আসবে এটা তাদের কোনো মানে চিন্তার মধ্যেই ছিল না। গভর্নেন্স যে জিনিসটা আপনি দেখেন, প্রথম দিন ক্ষমতায় আসার মানে 1 সপ্তাহের মধ্যে কি 2 সপ্তাহের মধ্যে উনি নিজের মামলা প্রত্যাহার করতে থাকলেন, তারপরে ওই কর মৌকুফ করতে থাকলেন, তারপরে উনি একটা সরকার পৃথিবীতে কোনো আমাকে দেখাইতে পারেন যে একটা সরকার প্রধান প্রতি মাসে একবার করে বিদেশে গেছে কোনো দাওয়াত ছাড়া, কোনো দ্বিপাক্ষিক কোনো দাওয়াত ছাড়া? দেখাইতে পারেন পৃথিবীর কোথাও আছে এটা? এবং সেখানে সে মানে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতেছে, তারপর 7 স্টার হোটেলে থাকতেছে, এবং এটার কোনো জবাব নেই। বাংলাদেশের ইতিহাসেও আগে ছিল না। না মানে এটা বাংলাদেশ তো মানে ইতিহাসে কোনোদিন হয় না, অথচ এটা নিয়ে কোনো মাহফুজ আনাম বা মতিউর রহমানের পেপার এটা নিয়ে তো কোনো প্রশ্ন করে নাই, লিখে নাই। আমি তো মনে করবো যে তারা মোজাম্মেল বাবুর থেকেও খারাপ কাজ করছে। না, আমি সেই জায়গাটাতেই আশাদ ভাই বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে ওই যে ট্যাগিং এর যে কথাটা বললাম, যে জার্নালিস্টদেরকে আমরা ট্যাগ দিয়ে ফেলছি, তো এখন যারা আছেন সুশীল সোকল্ড, আমি বলবো একেবারে যদি বলি সোকল্ড, মাহফুজ আনাম, মতিউর রহমান, আমি কাজ করেছি মতি ভাইয়ের সঙ্গে, আমি কাজ করেছি, তাও আমি বলবো, এবং উনি আমাকে টোস্ট বিস্কুট খাইয়েছিলেন কোনো একদিন, আমি পকেটে করে নিয়ে আসছিলাম। আমার একটা স্টোরি আছে ওনার সঙ্গে, মানে কি বলে স্মৃতি আছে আর কি। তো যেটা বলছিলাম যে ওনাদের কথা কিন্তু আমরা কেউ বলছি না যে ওনারা দালালি করছেন। এবং সবচেয়ে আরশাদ ভাই, সন্দেহ মানুষের মধ্যে কিভাবে জন্ম নেয় দেখেন, যখন ওখানে তাদের পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো, প্রথম আলো অফিসে আগুন দেওয়া হয়েছে, প্রথম আলোর নিউজ সেকশনে কিন্তু আগুন দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তাদের অন্যান্য পাবলিকেশনস, অন্যগুলা যেগুলাতে ওদের নিজস্ব কি কি প্রথমা পাবলিকেশনস মুখ কি কি যেন ছিল না, ওগুলাতে আগুন দেওয়া হয়েছে। তখন আমি একটা নিজের কাছে কোশ্চেন করলাম যে মতিউর রহমান, মাহফুজ আনাম কি নিজেদের নানাভাবে উস্কানি দিয়ে বা নানাভাবে কোনোভাবে ষড়যন্ত্র বা নিজেদের কোনো প্ল্যানিং এর মধ্যে মেটিকুলাস ডিজাইন, এক শব্দটা এখন খুব প্রচলিত, তো এটাও কি কোনো মেটিকুলাস ডিজাইন কিনা যে তারা নিজেদের পরশু দিনই আমাকে একজনে এই কথাটা বললো, এবং সে আমাকে বললো যে দেখেন এই আগুন দেওয়ার ফলে, যেটা বললে নিউজ রুমের কোনো ক্ষতি হয়নি, কেমন আগুন দেওয়ার ফলে যেটা হলো, তারা 30 কোটি টাকা ইন্স্যুরেন্স থেকে পেল, 30 কোটি প্রথম আলো, আর অন্তর্বর্তী সরকার তাদেরকে 100 কোটি টাকা দিল। তো এরকম আগুন টাগুন দিতে বললো তো আমাদেরও লাভ। না, মানুষজন এখন এই সন্দেহ করে, আমি তো তাদেরকে দোষ দিব না। আর দেখেন সাংবাদিক নাম আমি লিখেছি কয়েকদিন আগে, এই জন্য বলছি অনুষ্ঠানে, তাদের মালিক হলো যে ট্রান্সফার গ্রুপের মালিকানাধীন পত্রিকা, কেমন সেখানে সেই মালিকের বিরুদ্ধে এই ফৌজদারি মামলা হয়েছে, খুনের মামলা, আর একটা হলো যে চেক মানে কি শেয়ার জালিয়াতির মামলা। আচ্ছা, নিউজ পেপার যদি হয়, কোর্টে তাদেরকে নিছে এবং তাদের বিরুদ্ধে এটা নিয়ে মানে মানে মামলা দায়ের হয়েছে, নিউজ পেপার হলে সেটা সে রিপোর্ট করবে না যে এই জিনিসটা হয়েছে, সে সিমিন হোসেন দায়ী কি না সেটা সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু এটা তো একটা বড় খবর, তো সেই নিউজটা তারা চেপে যায় কিভাবে? কিভাবে না? এটাই ওনাদের। আচ্ছা, আরেকটা বলি, দেখেন আরেকটা বলি, মনে আছে যে ওই সিমিন রহমানের ছেলে, সিমিন রহমান তো না, সিমিন হোসেন তার স্বামীর নামের নাম, অবশ্য তারা ডিভোর্স আর কি। তো তার ছোট ছেলে ওই যে হলি আর্টিজানে ইয়ে হলো, মানে মানে গোলাগুলি হলো, তার ছেলেটা মারা যায় সেখানে। তো সেই ঘটনার পরে ডেইলি স্টার এবং প্রথম আলো উঠে পড়ে লাগলো ওই ছেলেকে হিরো বানানোর জন্য, এবং পরে প্রমাণ হলো যে একদম মিথ্যা কথা এটা। ওই রকম সিচুয়েশনে কেউ যে ওই গুলাগুলির মধ্যে দাঁড়িয়ে বলবে যে আমি আমার বন্ধুদের ছাড়া বের হব না, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং সেটাতে কি করলো, তারা এটা নিয়ে
কোটি কোটি টাকার বিজ্ঞাপন প্রত্যেক বছর ওই টাইম আসলে তারা বিজ্ঞাপন জোগাড় করতো। তারপরে পেপসি কলার কি বলে সিইও কে আমেরিকা থেকে উড়ায় আনলো, হ্যাঁ, তাকে নিয়ে ইয়ে করলো, এই সমস্ত। তো এগুলো যে কত বড় ভাওতাবাজি, এত বড় জঘন্যতম মিথ্যাচার করেছে এই দুই পত্রিকা সাথে, শুধুমাত্র এই লতিফুর রহমানকে চাটার জন্য, তাকে খুশি রাখার জন্য। তাদের সাংবাদিকতা তো প্রথমেই কাজ ছিল যে এটাকে আমরা ভালো করে ইনভেস্টিগেশন করি যে আসলে এই ব্যাপারটা এরকম হতে পারে, সেটা তো করবো। তো যাই হোক, আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি। এবার বিপ্লব, আপনি যদি অথবা রেনিন কিছু বলতে চান, তারপরে আমরা শেষ করে ফেলবো। আমি না, আমার একটা শেষ প্রশ্ন আছে দুজনের কাছে, সেটি নিয়েই শিখতে চাই। লিন ভাই যদি আর কিছু বক্তব্য থাকে সেটি নিয়েই আপনি আমার এই প্রশ্নের যদি আপনার মূল্যায়ন যদি বলেন। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু ক্ষমতায় এসে বলেছেন যে আইনের শাসন হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রধানমন্ত্রীর এই যদি আশ্বাস বাস্তবায়িত হয় তাহলে কিন্তু সাংবাদিকরা যারা বন্দী আছেন তারা আইনি অধিকার পাবেন। আইন তো তাই বললে, মানে আইনি অধিকার পেলে কিন্তু এরা ন্যায় বিচার পাবে। আপনার কি মনে হয় নতুন প্রধানমন্ত্রী কি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে? লেনিন। আচ্ছা, আমি যদি বলি, আমি আস্থা রাখতে চাই। আমি প্রথমত যে কাউকেই ক্ষমতায় এসেছেন, নির্বাচন কিরকম হয়েছে, ভোট কিরকম হয়েছে সেটা ডিফারেন্ট ইস্যু, এটা নিয়ে অন্যভাবে বিতর্ক করা যায়। কিন্তু যে এখন নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে আমরা সময় দিতে চাই। তিনি যেহেতু বলেছেন রাতারাতি ওভার দ্য নাইট আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আমাদের মোরাল ইথিক্যাল জায়গাগুলোই আমরা ঠিক করতে পারছি না। যেখানে উনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, তাকে আমরা সময় দিব। আইনের শাসন অবশ্যই হয়তো আসবে, যদি না আসে আমরা প্রশ্ন করব। আমাদের সাংবাদিকদের কাজ প্রশ্ন তোলা, সো আমরা প্রশ্ন করব। কিন্তু প্রশ্ন করার আগেই আপনি যদি বুঝে নেন যে না, উনি কিছু করছেন না, উনি কিছু করবেন না, সেই জায়গায় আমি আসলে যেতে চাই না। আমি আশাবাদী মানুষ, আমি সবসময় চাই যে কোনো সরকারি আসুক তাদেরকে সময় দিয়ে দেখতে চাই। মোহাম্মদ ইউনূস যখন এসছেন তখন কিন্তু মানুষ তাকে সময় দিয়েছিলেন। শুরুতেই হয়তো উনি অনেক ধরনের ব্ল্যান্ডার করেছেন, বাট মানুষ একটা বড় সময় তার পিআর গ্রুপ হোক বা যে কোনো ভাবেই হোক, কেউ কেউ বলেছে 5 বছর, 10 বছর, 15 বছর, 30 বছর দেখতে চায় মোহাম্মদ ইউনূসকে। তো সেই জায়গাতে আসলে আমরা সময় দিলে, না দিয়ে তো উপায় নেই। উনি একটা 180 দিনের বা একটা দিয়েছেন যে আমি এই সময়ের মধ্যে আফটার মানে 6 মান্থ, উইদিন 6 মান্থ আমি এই করব। সো আমরা 6 মান্থ দেখতে চাই যে উনি কোন জায়গায় যান। এবং আমার মনে হয় যে আমাদের এই সাংবাদিকরা অবশ্যই মুক্তি পাবেন, আইনের শাসন অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে। কারণ আপনার মনে আছে কিনা, আরশাদ ভাই জানবেন হয়তো, সেই পেন্টাগন কেসের কথা মনে আছে আপনার? 1971 এ একটা পেন্টাগন কেস, বা এখন যেটা অ্যাপস্টিন ফাইলস বলে, এরকমই একটা পেন্টাগন পেপারস। তো ওইখানে কিন্তু সাংবাদিকদের রাইটস বা সংবাদপত্রের রাইটস নিয়ে তখন কিন্তু হয়েছিল যে রাষ্ট্র যখন তখন কোনো পত্রিকাকে বা কোনো প্রতিষ্ঠানকে নিজের বলতে পারবে না যে এটা জাতীয় স্বার্থের জন্য হুমকি, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এটা প্রকাশ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, এই ধরনের কথা কিন্তু ছিল। সো আমরা ওইখান থেকেও যদি লেসন নেই, ওই সময় থেকে কিছু দিক নির্দেশনা এসেছিল। তো আমাদের দেশেও তো এগুলা আমরা জানি সবাই। এইগুলা যদি আমরা ওভারঅল সবকিছু ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমরা নিজেরা যদি সচেতন হই, আমরা সাংবাদিকরা যদি এই দালালিপনা ছেড়ে আপনার যদি সামনের দিকে আগাই। কিছুদিন আগে আমি বলে রাখি, আমার আরেকজন প্রিয় মানুষ, আরশাদ ভাইও হয়তো, আরশাদ ভাইদের অনেক জুনিয়র, খালেদ মহিউদ্দিন, উনি যখন কোশ্চেন করলেন, যদি কিছু মনে না করেন টাইপের আর কি, আমাকে যদি আপনি অভয় দেন, এই ধরনের কোশ্চেনও কিন্তু আপনি করতে পারেন না। আপনি তাহলে কি খালেদ মহিউদ্দিনকে আমরা জানি যে উনি কোন পন্থার, আমরা জানি আগে থেকে। আমি নিজে কাজ করেছি ওনার সঙ্গে, বিডি নিউজে আমি 10 বছর কাজ করেছি টোটাল। সো আমি ওনাকে জানি। এবং উনি যে ওই দিন কোশ্চেন করলেন, তাহলে উনি কি মোজাম্মেল বাবুদের পর্যায়ে পড়েন না? পড়েন, অবশ্যই পড়েন। সেই ক্ষেত্রে তো মানুষ আসলে কোন পর্যায়ে কি করবে সেটা তার একান্তই পার্সোনাল বিষয়। কিন্তু যখন আপনি জার্নালিজমে আসবেন, যখন আপনি অ্যাজ এ জার্নালিস্ট চেয়ারে বসবেন, তখন আপনাকে হতে হবে নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে আপনি আসলে কোনো দলের না, আপনি কোনো পথের না,
আপনার মত আপনাকে আমাদেরকে শিখাতো যে আরশাদ ভাইদের মতো সিনিয়ররা, জয়নাল ভাইকে আপনি হয়তো আরশাদ ভাই চিনবেন, ওনারা বলতো যে তুমি তো মুচির মতো। আমি বললাম যে কি মুচি? একটা মুচির থেকে ডাক্তার পর্যন্ত তুমি। একজন মুচি যেমন সেলাই করে এবং ডাক্তারও সেলাই করে। তো সো এই যে তোমার পয়েন্ট টু পয়েন্ট তুমি চিন্তা করতে হবে, সবকিছু তোমার চিন্তা করে দেন তুমি সাংবাদিক। তুমি শুধুমাত্র একজন বাবা না, তুমি শুধুমাত্র একজন স্বামী না, তুমি শুধুমাত্র একজন এখানে কর্মী না, তুমি হলো এই সমাজের সবচেয়ে সচেতন ব্যক্তি। তো সবচেয়ে সচেতন ব্যক্তি যদি কারো দালালি করে, সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে কম মেরুদণ্ড সম্পন্ন মানুষ হয়, সেটা আসলে আমাদের সাংবাদিক সোসাইটির জন্য খুবই লজ্জাকর। যেটা আমরা আরশাদ ভাইদেরকে দেখেছি, উনি গার্ডস রেখে লাস্ট 18 মান্থ আমি খুব কম সাংবাদিককে কথা বলতে দেখেছি। এর মধ্যে আরশাদ ভাই একজন, যে যিনি কথা বলে গেছেন, হ্যাঁ ইম্প্যাক্ট পড়ুক না পড়ুক বলে গেছেন, কন্টিনিউয়াস বলে গেছেন। উনি আমাদেরকে ওই যে উনি ফেসবুকে একটা লিখতেন, ওই যে আপনার কি যেন শিরোনামে আমি ভুলে গেছি, আমি আমাদের এখানেও আমরা এটা পাবলিশ করতাম, হ্যাঁ মিডিয়া ওয়াচ। তো আমরা পাবলিশ করতাম কারণ উনি সত্য বলতেন। ওনাকে কিন্তু আপনি ট্যাগ দিতে পারছেন না, বাট উনি এই ধরনের আমরা বলার মানুষরাই হোক সাংবাদিক সামনের দিনগুলোতে, আমরা সেটা প্রত্যাশা করি। সাংবাদিকদেরকে সাংবাদিক সুলভ আচরণ আমরা চাই, সেলফ সেন্সর চাই না। আমরা চাই যে নিজ থেকে তার সাহসটা প্রকাশ পাক, সে সবচেয়ে বেশি মেরুদণ্ড সম্পন্ন মানুষ হোক, তার প্রফেশনটার প্রতি সে মর্যাদা দিক। এটা হলো আমার চাওয়া। এবং বাকি যারা এখন পর্যন্ত জামিন পাননি, তাদেরকে সরকার যেন সেই দিকে তাদের অধিকার যেন, তা আমরা বলবো না যে সে কোন দলের বা পথের, তার অধিকারের দিকে যাতে খেয়াল রেখে আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়, সেই দাবি থাকবে আর কি। ধন্যবাদ। আশরাফ ভাই, আপনার কাছে তো একই প্রশ্ন, আপনি যদি বলেন একটু। আমি ছোট করে বলি যে তারেক রহমান সাহেব মাত্র 3 দিন হলো ক্ষমতায় আসছেন, আমরাও তাকে সময় দিব, সুযোগ দিব, এবং আমি মনে প্রাণে চাইবো যে আপনার বিরুদ্ধেও যেন আমাদেরকে আবার মানে মাঠে না নামতে হয়, এটাই আমাদের কাম্য। অতএব আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, সেটা আপনি, এবং এটা ওই যে বলে না বিড়াল প্রথম রাত্রে বিড়াল মারতে হয়, আজকে তার এই যে আমি ঢাকা 17 মানে বাসিন্দা, উনি যেখানকার থেকে এমপি হয়েছেন, এমন আজকে কিছুক্ষণ আগে দেখলাম একটা ওই যে ফেসবুকে একজনে এক বিএনপির এক লোক এক ইয়েতে দোকানে যে চান্দা তাকে মেরেছে এবং ইয়ে করছে এবং হাউ হাউ করে কাঁদছে, এবং এটা সারা জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এই ধরনের ঘটনা যদি ঢাকা শহরে তার কনস্টিটিউয়েন্সিতে হয়, স্বাভাবিকভাবে মানুষজন তো প্রশ্ন করতে থাকবে যে কি হলো, আপনি কোথায়। তো যাই হোক, তবু আমরা যেটা বলবো, লেন যে কথাটা বলেছে যে আমরা তাকে সময় দিব, কিন্তু বেশি সময় আপনাকে দিব না। তার কারণ যে সময় নিতে যেয়ে যদি আপনি মানুষের মানে মানুষ যদি হয়রানির শিকার হয়, তো সে ক্ষেত্রে তো আমাদেরকে মানুষের পক্ষেই দাঁড়াতে। এই কথা বলে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সিনিয়র সাংবাদিক আশরাফ মাহমুদ এবং দ্য সান 24.com এর সম্পাদক এহসান লেনের মন্তব্য। আমরা যে কথা নিয়ে কথা বলছিলাম, যে 4 জন সাংবাদিক দীর্ঘদিন ধরে কারাবন্দী, এদের মধ্যে শাকিল আহমেদ এবং ফারজানা রূপার একটি কন্যা সন্তান রয়েছে, এবং বাবা মা ছাড়া 18 মাস ধরে তারা আছে, এবং একা মেয়ে কখনো আদালতের বারান্দায় ঘুরছে, কখনো বিভিন্ন বন্ধু তাদের বাবা মার বন্ধুর কাছে যাচ্ছে, কিন্তু সেই অর্থে কোনো সুরাহা পায় নাই। আমরা আশা করবো যে নতুন গণতান্ত্রিক সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন আইনের শাসনের, সেটি যদি কার্যকর হয়, তাহলে এইসব সাংবাদিকরাও একদম আইনিভাবেই তাদের নীতি বা তাদের মৌলিক অধিকার পাবে। এবং এইটুকু আমাদের চাওয়া, এই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটি আমাদের প্রত্যাশা। এবং আমাদের সাথে যুক্ত হয়েছে দুইজন সাংবাদিক দুই দেশ থেকে। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে মন্তব্য লিখতে পারেন, আপনার মন্তব্য লিখুন কমেন্ট বক্সে, আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সময় হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।